জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে এসেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ হবে সরাসরি সম্প্রচার। হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। এরপর জানিয়ে দিব ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসল সত্য কি। আরো জানিয়ে দেব এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ, নারীর ধর্ষণে বেপরোয়া চক্র বলছে কাইকোবাদ। এরপর জানিয়ে দিব যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদের পদত্যাগ। সর্বশেষ জানিয়ে দিব বিএনপির পররাষ্ট্রনীতি হবে ভারসাম্যপূর্ণ বহুপাক্ষিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। হবে সরাসরি সম্প্রচার। হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ মঙ্গলবার 1 জুলাই। এই মামলার আরও আসামি হলেন আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাদের বিরুদ্ধে এই শুনানির টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হতে পারে সরাসরি সম্প্রচার। এর আগে 1 জুন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সেই দিন দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথমবারের মতো লাইভ সম্প্রচার হয় আদালত থেকে। পরে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পত্রিকায় সেই নোটিশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয় 7 দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসল সত্য কি। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে বিশ্ব চিনেছে ক্ষুদ্র ঋণের জনক ও দারিদ্র্য বিরোধী লড়াইয়ের আন্তর্জাতিক প্রতীক হিসেবে, আজ নিজ দেশে কি শুধুই এক বিতর্কিত চরিত্রে পরিণত হচ্ছেন। সম্প্রতি তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, এই বিচার কি ন্যায় বিচার নাকি প্রতিহিংসার রাজনীতি। বিশ্বজুড়ে নোবেল জয়ী নেতারা, মানবাধিকার সংস্থা এবং খ্যাতিমান অর্থনীতিবিদরা ডক্টর ইউনূসের পক্ষে কথা বললেও দেশে তাকে ঘিরে চলছে এক ধরনের চরিত্র হননের চেষ্টা। এক বিশ্লেষক বলেন, যে ব্যক্তি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে লাখো নারীর জীবনে আলো এনেছেন, আজ তাকেই বারবার আদালতের বারান্দার ঘুরতে হচ্ছে। এ যেন একটি জাতির আত্মঘাতী প্রবণতা। ডক্টর ইউনূস বলেছেন, আমি কোনো অপরাধ করিনি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত। আমি জনগণের ভালোবাসা নিয়ে কাজ করেছি, করব। অনেকেই মনে করেন তার আন্তর্জাতিক জনপ্রিয়তা ও বিকল্প ভাবধারার জনপ্রিয়তা কিছু মহলের গাত্রদাহের কারণ, তাই তাকে দৃষ্টান্ত বানানোর চেষ্টা চলছে। ডক্টর ইউনূস কি নিজের দেশের হাতে অপমানিত হচ্ছেন নাকি আইনের শাসন প্রতিষ্ঠার পথে এটা একটা স্বাভাবিক অধ্যায়। ডক্টর ইউনূসের নাম শুনলেই বিশ্ব চেনে বাংলাদেশকে, একটি জাতিকে যে দারিদ্র্যের মাঝেও সম্ভাবনার গল্প লেখে। অথচ সেই মানুষটি আজ নিজ মাতৃভূমিতে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো। প্রশ্ন রয়ে যায়, আমরা কি এমন একটি সমাজ গড়ছি যেখানে অবদান নয়, ভয় এবং প্রতিহিংসায় মূল চালিকা শক্তি। এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ, নারী ধর্ষণে বেপরোয়া চক্র বলছে কাইকোবাদ। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের পর থেকেই পতিত আওয়ামী লীগকে রাজনৈতিক মঞ্চে পুনর্বাসনের চেষ্টা চলছে। আর এর খেসারত দিচ্ছে দেশের নারী সমাজ। কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণের ঘটনায় তার জ্বলন্ত প্রমাণ। সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনের বয়স 40 বছর, কিন্তু মুরাদনগরে এমন বর্বর ও পার্শ্ববিক ধর্ষণের ঘটনা অতীতে ঘটেছে বলে জানা নেই। এনসিপি গঠনের পর থেকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী দুর্বৃত্ত চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, গত বৃহস্পতিবার মধ্যরাতে ঘটে যাওয়া ধর্ষণের নৃশংস ঘটনাটি প্রমাণ করে ক্ষমতার ছত্রছায়ায় থাকা এই চক্র এখনো কতটা বেপরোয়া। এনসিপির ব্যানারে পুরনো অপরাধীরা আবারও মাঠ দখল শুরু করেছে।
কাইকোবাদ বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সরকারের এই উদাসীনতা ও দায়হীনতা আজ নারীদের জীবনের সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি আর বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের সময়েও বহু নারী ও শিশুর ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু কোনোটিরই দৃষ্টান্তমূলক বিচার হয়নি। ফলে অপরাধীরা বরাবরই পার পেয়ে গেছে। বিচারহীনতার এই সংস্কৃতি আজকে ধর্ষণকারীদের উৎসাহিত করছে। এনসিপিকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা আজ জাতীয় ঐক্যের নামে পতিত আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার অপচেষ্টা করছেন, তারা আসলে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। এই চক্রই দেশের নারীদের উপর ভয়াবহ নির্যাতনের দায় এড়াতে পারে না। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে কাইকোবাদ বলেন, নারী নির্যাতন, বিচারহীনতা ও পতিত রাজনৈতিক চক্রের পুনর্বাসনের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের মানুষ জেগে উঠলে এই চক্রের পতন অনিবার্য। তিনি দাবি করেন, মুরাদনগরে ঘটে যাওয়া এই নৃশংস ধর্ষণের ঘটনা দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর বিএনপি জনগণের পাশে আছে, থাকবে। যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদের পদত্যাগ। যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ভোররাত ৩টার দিকে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে দেওয়া এক ফেসবুক পোস্ট সূত্রে এ তথ্য জানা গেছে। পোস্টে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি। একই সঙ্গে এনসিপি ও ছাত্র কিংবা যুব উইং এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এর কিছুক্ষণ পর নিজের সেই পোস্টে কমেন্টস করেন রাশেদ। সেখানে তিনি নানা অভিযোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়কের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমি সব সময় আমার শ্রম, মেধা, অর্থ, ধৈর্য ও সব সময় ব্যয় করে সাধ্যমতো চেষ্টা করেছি সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে। কতটা পেরেছি সেটা মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের, কিন্তু আমি আমার নিজেকে যদি মূল্যায়ন করি সেক্ষেত্রে বলবো আরো ভালো কিছু হওয়া উচিত ছিল। বর্তমানে অর্থ কষ্টে ভুগছেন উল্লেখ করে তিনি বলেন, আমি একজন আর্টিস্ট। ব্যক্তিগতভাবে আমি দীর্ঘদিন যাবৎ পেশাগত কোনো কর্মে যুক্ত না থাকায় অর্থ কষ্টে আছি। আমার বিরুদ্ধে যেসব অর্থ বিষয়ক, ব্যাংক ব্যালেন্স বিষয়ক মুখরোচক গল্প উৎপাদন করা হয় তা নিতান্তই কল্পনাপ্রসূত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। কারণ আমার বাস্তবতা আমি নিজে ফেস করি। তবু যদি কারো সন্দেহ থেকে থাকে তাহলে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে দেখার অনুরোধ রইল। রাশেদ বলেন, আমি এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছি। এতটুকু বলতে পারি, জোলাই বিক্রি করিনি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিখিত কোনো রাজনৈতিক মতাদর্শ না থাকলেও আমার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ আছে, সেটা হয়তো অনেকের সঙ্গে মিলবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি এনসিপি দ্বারা প্রভাবিত একটি প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছে দাবি করে তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় কমিটির কোনো নির্দেশনা না থাকায় সংগঠন সারা দেশেই স্থিমিত হয়ে গেছে। স্ব ইউনিট থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় কেন্দ্রীয় নেতাদের বাধার সম্মুখীন হতে হয়। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এনসিপি, যুব শক্তি, বাকশাস ইত্যাদি রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি কমন প্ল্যাটফর্ম হলেও এর নবগঠিত কমিটি এনসিপি দ্বারা প্রভাবিত একটি প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছে, যা বিভিন্ন জেলার নেতাদের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছে। ২০২৪ সালে ২৬শে নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে যশোর জেলা কমিটি প্রকাশ করা হয়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল আগামী ৬ মাসের জন্য ওই কমিটি অনুমোদন করেন। ঘোষিত যশোর জেলার কমিটিতে রাশেদ খানকে আহ্বায়ক, জেসিনা মুর্শিদকে প্রাপ্তি সদস্য সচিব, আব্দুল্লাহ আল মামুনকে মুখ্য সংগঠক ও ফাহিম আল ফাত্তাহকে মুখপাত্র করা হয়। তারা সবাই যশোর সদরের বাসিন্দা। কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১২ জনকে যুগ্ম সদস্য সচিব, ৮ জনকে সংগঠক ও ৭৯ জনকে সদস্য করা হয়। কমিটি ঘোষণার পরদিন ২৭ নভেম্বর আহ্বায়ক রাশেদ সহ কমিটির অনেকের বিরুদ্ধে নৈতিক স্বল্প স্থলনের অভিযোগ তুলে যুগ্ম আহ্বায়ক ১-এর পদ থেকে পদত্যাগ করেন মাসুম বিল্লাহ। পরে ৩০ নভেম্বর একই অভিযোগে পদত্যাগ করেন সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক সজীব হোসেন। গত ৪ ফেব্রুয়ারি উপজেলা কমিটি গঠন সংক্রান্ত বিষয় সাংগঠনিক নীতি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তির পদ স্থগিত করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সূত্র জানা গেছে, গত বছর কোটা আন্দোলনের প্রথম থেকেই যশোরে নেতৃত্ব দেন যশোর বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ খান বাম ঘরানার ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই শিক্ষার্থী জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের নিয়ে জেলায় তীব্র আন্দোলন গড়ে তোলেন, যার পুরস্কার স্বরূপ পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার দায়িত্বভার তুলে দেয় কেন্দ্রীয় কমিটি। হঠাৎ কমিটি থেকে পদত্যাগ করায় হতবাক হয়েছেন জেলার বিভিন্ন অঙ্গনের মানুষ। রাশেদের এই পদত্যাগের মধ্য দিয়ে গুঞ্জন উঠেছে কয়েকদিনের মধ্যে জেলা কমিটির আরো ডজন খানেক নেতাকর্মী পদত্যাগ করতে যাচ্ছেন। তারা সবাই রাশেদের অনুসারী হিসেবেই পরিচিত। বিএনপির পররাষ্ট্রনীতি হবে ভারসাম্যপূর্ণ ও বহুপাক্ষিক। ক্ষমতায় গেলে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের পররাষ্ট্রনীতি ও কূটনীতিতে ভারসাম্যপূর্ণ নতুন ধারা চালু করতে চায় বিএনপি। দলটির নেতারা বলছেন, কোন দেশের ওপর একক নির্ভরশীলতা থাকলে দেশের স্বার্থ রক্ষা করা সম্ভব হয় না। তাই আগামীতে বিএনপির কূটনীতির মূল ভিত্তি হবে একক নির্ভরশীলতা থেকে বেরিয়ে বহুপাক্ষিক সম্পর্ক গড়া। দলটির নেতারা বলছেন, বিএনপির আগামী দিনের কূটনীতি কেমন হবে তা দলের রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় স্পষ্টভাবে বলা আছে। সেখানে বলা আছে, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থের স্বীকৃতি এবং আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমস্যার সমাধান করা হবে। বিগত আওয়ামী লীগ সরকারের এক পেশে কূটনৈতিক অবস্থান থেকে বেরিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পররাষ্ট্র নীতি দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করে সবার সঙ্গে বন্ধুত্ব, এই নীতিতে ফিরে যাওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আমাদের মাল্টিলেটারাল রিলেশনশিপ, আমরা কখনো একক দেশ কেন্দ্রিক নীতি গ্রহণ করি না। বিএনপি যতবারই ক্ষমতায় ছিল কূটনৈতিক সম্পর্ক ছিল বহুপাক্ষিক, সবার সঙ্গে সম্পর্ক কোনো এক দেশ কেন্দ্রিক নীতি নয়, এটা খুবই পরিষ্কার। বিএনপি নেতারা বলছেন, আগামীতে ক্ষমতায় গেলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আবারও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেবে বিএনপি। সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়নে জোর দেওয়া হবে, যাতে নিজেদের মধ্যকার আন্তঃসংযোগকে কাজে লাগিয়ে বাণিজ্য সম্প্রসারণ করা যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাণিজ্য, গণতন্ত্র ও মানবাধিকারকে বিবেচনায় নিয়ে নিতে প্রণয়ন করা হবে। দলটির নেতারা আরো বলেছেন, সৌদি আরব, কাতার, দুবাই সহ মধ্যপ্রাচ্যের ১৬টি দেশ বাংলাদেশের অন্যমত শ্রম বাজার। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে মধ্যপ্রাচ্যকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছিল। মাঝখানে বিএনপির কূটনীতিতে মধ্যপ্রাচ্য কিছুটা উপেক্ষিত ছিল, এখন সেখান থেকে বেরিয়ে আসা হচ্ছে। এখন এসব দেশের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তুলতে নজর দিচ্ছে দল।